প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি দশম শ্রেণীর ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি। এবার আমরা বায়ুমণ্ডলের তাপ বা উষ্ণতা কী সে সম্পর্কে জানার চেষ্টা করি। বায়ুমণ্ডলে সূর্য থেকে যে রশ্মি আগত হয় বা আগমন করে তার তীব্রতাকে তাপ বলে থাকি। আর এই তীব্রতার পরিমাপকে উষ্ণতা বা তাপমাত্রা বলা হয়, যাকে ইংরাজিতে টেম্পারেচার বলা হয়ে থাকে। এক্ষেত্রে একটি বিষয় খুবই উল্লেখযোগ্য, আর সেটা হলো সূর্য থেকে যে পরিমাণ সূর্যরশ্মি নির্গত হয় তার মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ বায়ুমণ্ডল ভেদ করে আমাদের পৃথিবী পৃষ্ঠে পৌঁছায় এবং ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এই পরিমাণ সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসুলেশন বলে, অর্থাৎ 200 কোটি ভাগের 1 ভাগ যে সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠে পৌঁছায় তাকেই আমরা ইনসুলেশন বলে থাকি। এবার আমরা তাপ বাজেট বা হিট বাজেট সম্পর্কে জানার চেষ্টা করব। তাপ বাজেট বা হিট বাজেট হলো সূর্য থেকে আগত সৌরকিরণ, যেটা কিনা ক্ষুদ্র তরঙ্গরূপে বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায় তার পরিমাণ, এবং পৃথিবীপৃষ্ঠ ও বায়ুমণ্ডল থেকে পুনরায় বৃহৎ তরঙ্গরূপে বিকিরিত হয়ে মহাকাশে ফিরে যায়, এই দুয়ের পরিমাণের সমতাকে তাপ বাজেট বা তাপীয় সমতা বা হিট বাজেট বলা হয়। এবার আমরা লক্ষ্য করতে পারছি যে সূর্য থেকে আগত সৌরকিরণের মোট পরিমাণ যদি 100% হয়ে থাকে, তাহলে তার মধ্যে প্রায় 51% ভূপৃষ্ঠ দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শোষিত হয়ে থাকে, 14% বায়ু দ্বারা শোষিত হয়ে থাকে, আর বাকি 35% অ্যালবেডো রূপে ভূপৃষ্ঠ বা বায়ুমণ্ডলকে কোনো প্রকার উত্তপ্ত না করেই মহাকাশে বা মহাশূন্যে ফিরে যায়। এবার যে 35% সৌরকিরণ বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠকে কোনো প্রকার উত্তপ্ত না করেই মহাশূন্যে ফিরে যায়, তার মধ্যে 25% সৌরকিরণ এরোসেলের দ্বারা বিকিরিত হয়ে, 8% সৌরকিরণ বায়ুমণ্ডল থেকে বিকিরিত হয়ে এবং 2% সৌরকিরণ ভূপৃষ্ঠ থেকে বিকিরিত হয়ে মহাকাশে ফিরে যায়। অর্থাৎ এক্ষেত্রে 25 যোগ 8 যোগ 2 মোট 35%, অর্থাৎ এই 35% বিকিরিত সৌরকিরণ যেটা কিনা ভূপৃষ্ঠ বা বায়ুমণ্ডলকে কোনো প্রকার উত্তপ্ত না করেই মহাকাশে ফিরে যাচ্ছে, এটাকেই আমরা অ্যালবেডো বলছি। এবার আমরা একটু দেখে নিই মহাকাশ থেকে ভূপৃষ্ঠে আগত সৌরকিরণের সমপরিমাণ সৌরকিরণ বা তাপ নানা রূপে বিকিরিত হয়ে কীভাবে মহাকাশে পুনরায় ফিরে যাচ্ছে। আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে ভূপৃষ্ঠ থেকে সরাসরি 23% তাপ পার্থিব বিকিরণের মাধ্যমে, 19% বাষ্পীভবনের মাধ্যমে এবং 9% পরিচলনজনিতভাবে মহাকাশে ফিরে যাচ্ছে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে মোট 23 + 19 + 9 = 51% তাপ সরাসরি মহাকাশে বিকিরিত হয়ে প্রেরিত হচ্ছে। এরপর বায়ুমণ্ডল দ্বারা যে 14% তাপ শোষিত হয়েছিল সেটাও পুনরায় বিকিরিত হয়ে মহাকাশে প্রেরিত হচ্ছে। আর আগেই তো আলোচনা হয়েছে যে 35% অ্যালবেডো, অর্থাৎ 35% তাপ সেটা ভূপৃষ্ঠকে বা বায়ুমণ্ডলকে কোনো প্রকার উত্তপ্ত না করেই আগেই পুনরায় মহাকাশে ফিরে গিয়েছে। এবার এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি ভূপৃষ্ঠে আগত 100% তাপ বা সৌর বিকিরণ বা সৌরকিরণ সেটা কিন্তু পুনরায় 100% রূপেই মহাকাশে প্রেরিত হয়েছে, অর্থাৎ আগত এবং প্রেরিত সৌরকিরণ বা তাপের মধ্যে সমতা রক্ষিত হয়েছে। তাই একে আমরা তাপ বাজেট বা তাপীয় সমতা বা হিট বাজেট রূপে আলোচনা করলাম বা আলোচনা করে থাকি, বা আমরা এটা হিট বাজেট বা তাপীয় বাজেট হিসাবে জেনে থাকি। এবার আমরা বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি সম্পর্কে জানার চেষ্টা করব। বায়ুমণ্ডল সাধারণত 3 প্রকার পদ্ধতিতে উত্তপ্ত হয়ে থাকে: বিকিরণ, পরিবহন এবং পরিচলন পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে পৃথিবী পৃষ্ঠ থেকে তাপ সরাসরি বৃহৎ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে প্রেরিত হয়ে থাকে। পরিবহন পদ্ধতিতে তাপ বৃহৎ তরঙ্গরূপে ভূপৃষ্ঠ থেকে প্রথমে নিম্নবর্তী বায়ুমণ্ডলীয় স্তর, তারপরে সেখান থেকে তার পরবর্তী বায়ুমণ্ডলীয় স্তর,
তারপরে তার পরবর্তী বায়ুমণ্ডলীয় স্তর, এইভাবে স্তরে স্তরে পরিবহিত হয়ে মহাকাশে প্রেরিত হয়। আর তৃতীয় যে পদ্ধতি, পরিচলন পদ্ধতি, সেখানে ভূপৃষ্ঠ থেকে তাপ বা বায়ুমণ্ডল থেকে তাপ প্রথমে নিম্ন স্তর থেকে ঊর্ধ্বে, তারপরে আরও ঊর্ধ্বে, তারপরে আরও ঊর্ধ্বে উঠে শীতল হয়ে থাকে। তারপরে সেটি শীতল ও ভারী হয়ে পুনরায় আবার নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ ভূপৃষ্ঠের সংলগ্ন চলে আসে। ভূপৃষ্ঠের সংলগ্ন এসে আবার একটু ভূপৃষ্ঠ সংলগ্ন উষ্ণ বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে পুনরায় উত্তপ্ত হয়ে আবার ঊর্ধ্বমুখী ধাবিত হয় বা উপরের বায়ুমণ্ডলের দিকে প্রেরিত হয়। এইভাবে চক্রাকারে এই পদ্ধতিটা চলতে থাকে এবং এইভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে থাকে। এবার আমরা বায়ুমণ্ডলের উষ্ণতা পরিমাপের এককগুলি সম্পর্কে জানার চেষ্টা করব। বায়ুমণ্ডলের উষ্ণতাকে সাধারণত তিনটি এককে পরিমাপ করা হয়ে থাকে। 1 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি ফারেনহাইট, 3 ডিগ্রি রোমার। তবে এই তিনটির ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফারেনহাইট সর্বাধিক প্রচলিত এবং উল্লেখিত হয়ে থাকে। এবার আমরা উষ্ণতা পরিমাপের বিভাজন সম্পর্কে জানার চেষ্টা করব। উষ্ণতার পরিমাপকে সাধারণত তিনটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়ে থাকে। 1 গরিষ্ঠ উষ্ণতা বা ম্যাক্সিমাম টেম্পারেচার, 2 লঘিষ্ঠ উষ্ণতা বা মিনিমাম টেম্পারেচার, আর 3 গড় উষ্ণতা বা অ্যাভারেজ টেম্পারেচার। গরিষ্ঠ উষ্ণতা হলো কোনো একটি নির্দিষ্ট দিন বা মাসের সর্বোচ্চ তাপমাত্রা। লঘিষ্ঠ উষ্ণতা হলো কোনো একটি দিন বা মাসের সর্বনিম্ন তাপমাত্রা। আর গড় উষ্ণতা হলো কোনো একটি দিন বা মাসের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যে মান বার হয় সেটাই হলো গড় উষ্ণতা। এবার এই গড় উষ্ণতাকে আবার 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। 1 দৈনিক গড় উষ্ণতা, অর্থাৎ কোনো একটি দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় সেটাই হলো দৈনিক গড় উষ্ণতা। আর মাসিক গড় উষ্ণতা হলো কোনো একটি মাসের সমস্ত দিনের গড় উষ্ণতার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যে মান বার হয় সেটা হলো মাসিক গড় উষ্ণতা। আর বার্ষিক গড় উষ্ণতা হলো কোনো একটি মাসের সব কটা মাসের গড় উষ্ণতার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যে মান বার হয় সেটা হলো বার্ষিক গড় উষ্ণতা। এবার আমরা জানব উষ্ণতার প্রসার কী বা কাকে বলে। উষ্ণতার প্রসার হলো কোনো একটি নির্দিষ্ট দিন, মাস বা বছরের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা এই দুইয়ের ব্যবধান বা বিয়োগফল। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট দিনের সর্বোচ্চ তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে ওই দিনের উষ্ণতার প্রসার হবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ 30 ডিগ্রি বিয়োগ 20 ডিগ্রি ইকুয়াল টু 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমরা স্থান ও কাল বা সময়ের পার্থক্যের জন্যে বায়ুমণ্ডলের উষ্ণতার যে পার্থক্য ঘটে থাকে তার কারণগুলো জানার চেষ্টা করব। অর্থাৎ বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করব। প্রথমেই আসি অক্ষাংশ। অক্ষাংশের পার্থক্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের উষ্ণতার পার্থক্য হয়ে থাকে। নিম্ন অক্ষাংশ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয়, তাই এখানে বায়ুমণ্ডল অপেক্ষাকৃত উষ্ণ হয়। আর নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে উচ্চ অক্ষাংশের দিকে সূর্য রশ্মি ক্রমশ তির্যকভাবে পতিত হয়, ফলে তাপমাত্রার পরিমাণটা ক্রমশ হ্রাস পেতে থাকে, তাই বায়ুমণ্ডলের উষ্ণতাও ক্রমশ কমতে থাকে। এরপরে আসি উচ্চতা। আমরা জানি যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে উষ্ণতা হ্রাস পায়, অর্থাৎ 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পেয়ে থাকে। তাই কোনো স্থানের উচ্চতা যত বৃদ্ধি পাবে সেখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রাটাও কমতে থাকবে। এরপরে আসি স্থল ও জলভাগের বন্টন। আমরা জানি যে স্থলভাগের তুলনায় জলভাগ ধীরে উত্তপ্ত হয়ে থাকে, তুলনায় স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়ে থাকে। তাই যে স্থানে স্থলভাগের পরিমাণ বেশি সেখানে বায়ুমণ্ডল একটু বেশি উত্তপ্ত হয়ে থাকবে, আর যেখানে জলভাগের পরিমাণ বেশি সেখানে বায়ুমণ্ডলের উষ্ণতা বা তাপ একটু কম হয়ে থাকবে। এরপরে আসবো বায়ুপ্রবাহ। এক্ষেত্রে আমরা জানি কোনো স্থানের উপর দিয়ে যদি উষ্ণ বায়ু প্রবাহিত হয়ে থাকে
তাহলে সেখানকার বায়ুমণ্ডলীয় উষ্ণতা একটু উষ্ণ প্রকৃতির হয়ে থাকে। আর কোনো স্থানের উপর দিয়ে বা পাশ দিয়ে যদি শীতল বায়ু প্রবাহিত হয়ে থাকে তাহলে সেখানকার বায়ুমণ্ডলীয় উষ্ণতা একটু কম হয়ে থাকে। এরপরে আসব সমুদ্র স্রোত। এটিও বায়ু প্রবাহের ন্যায় অনুরূপভাবে প্রভাব বিস্তার করে থাকে। অর্থাৎ কোনো স্থানের পাশ দিয়ে যদি উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাহলে সেখানকার বায়ুমণ্ডল উষ্ণ প্রকৃতির হয়ে থাকে। আর কোনো স্থানের পাশ দিয়ে যদি শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাহলে সেখানকার বায়ুমণ্ডলীয় উষ্ণতা একটু শীতল প্রকৃতির হয়ে থাকে। এরপরে আমরা আসবো ভূমির ঢাল সম্পর্কে। কোনো স্থানের ভূমির ঢাল যদি বেশি হয় এবং সেটা যদি পূর্ব দিকে ঢাল হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে সূর্যরশ্মি অধিক লম্বভাবে পড়বে, তার ফলে সেখানকার বায়ুমণ্ডলের তাপ একটু বেশি হবে। আর সেই স্থানের ঢাল যদি কম বা একটু দক্ষিণমুখী বা উত্তরমুখী হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে সূর্যরশ্মির পতন একটু তির্যকভাবে হয়ে থাকবে বা অনেক ক্ষেত্রে সূর্যরশ্মির আগমনও ঠিকঠাকভাবে ঘটবে না। তার ফলে এখানে বায়ুমণ্ডলের উষ্ণতা একটু কম হয়ে থাকবে। এরপরে আমরা আসি মেঘাচ্ছন্নতার বিষয়ে। মেঘাচ্ছন্নতার ক্ষেত্রে যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে সূর্যরশ্মি অনেক ক্ষেত্রে ভূপৃষ্ঠে প্রবেশ করতে না পারেই বিকিরিত হয়ে মহাকাশে ফিরে যায়। তার ফলে কোনো একটি স্থানের উষ্ণতা বায়ুমণ্ডলের উষ্ণতা কম হতে পারে। আবার অনুরূপভাবে সারাদিন বা একটি নির্দিষ্ট সময় ধরে সূর্যকিরণ আগমনের পর যদি আকাশ মেঘাচ্ছন্নতা হয় বা আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে এক্ষেত্রে পৃথিবী পৃষ্ঠে আগত সৌরকিরণ বৃহৎ তরঙ্গরূপে কিন্তু মহাকাশে ফিরে যেতে পারবে না। মেঘের দ্বারা পুনরায় প্রতিফলিত হয়ে বা বিকিরিত হয়ে ভূপৃষ্ঠের দিকে আগমন ঘটবে, অর্থাৎ এখানে তাপমাত্রা আবদ্ধ অবস্থায় থাকবে। তাই বায়ুমণ্ডলের উষ্ণতা এক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। এরপরে যেটা আসবো অধঃক্ষেপণ। অধঃক্ষেপণের ক্ষেত্রে বায়ুমণ্ডলের তাপমাত্রার প্রভাব বিস্তার অনেক বেশি। অর্থাৎ কোনো একটি স্থানে যদি অধঃক্ষেপণের মাত্রা অনেক বেশি হয় তাহলে সেখানে তাপমাত্রার পরিমাণ একটু কম হবে, অর্থাৎ বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস পাবে। আর কোনো একটি স্থানে যদি দীর্ঘদিন ধরে অধঃক্ষেপণ না হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। এরপরে আমরা আসবো স্বাভাবিক উদ্ভিদ। কোনো একটি স্থানে যদি স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে তাহলে এই স্বাভাবিক উদ্ভিদ সরাসরি আগত সৌরকিরণ শোষিত করে বায়ুমণ্ডলকে যেমন উষ্ণতা একটু কম করে থাকবে বা একটু কম উষ্ণ করে থাকবে, ঠিক অনুরূপভাবে এই স্বাভাবিক উদ্ভিদের দ্বারা নির্গত জলীয় বাষ্প পরোক্ষভাবে নানা প্রকার অধঃক্ষেপণ সৃষ্টি করেও বায়ুমণ্ডলের উষ্ণতাকে হ্রাস করতে সাহায্য করে। এরপরে আমরা আসব শেষ যে পয়েন্ট, সেটা হলো মাটি। অর্থাৎ স্থান ব্যবধানে বিভিন্ন প্রকার মাটি বায়ুমণ্ডলের উষ্ণতার ব্যবধান ঘটাতে সাহায্য করে। অর্থাৎ কোনো স্থানে যদি পলি মাটি হয় সেই স্থানে সূর্যরশ্মির শোষণের হার, আর কোনো স্থানে যদি বালুকা বা পাথরের মৃত্তিকা হয় সেখানে সূর্যরশ্মি এর তাপ শোষণের পরিমাণের মাত্রা হ্রাস ঘটে থাকে। আর এই হ্রাস বৃদ্ধির জন্যেই মাটির পার্থক্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে বায়ুমণ্ডলের তাপমাত্রারও হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। এবার আমরা পৃথিবীর উষ্ণতার অনুভূমিক বন্টন সম্পর্কে জানার চেষ্টা করব। পৃথিবীর আকৃতি যেহেতু গোল তাই এর সব স্থানে সূর্যরশ্মি সমানভাবে পতিত হয় না। নিরক্ষীয় অঞ্চল স্ফীত হওয়ার জন্য এখানে অধিক লম্বভাবে পড়ে এবং নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে তির্যক থেকে অতি তির্যকতরভাবে পতিত হয়। তার ফলে স্থানভেদে পৃথিবীতে বিভিন্ন স্থানে উষ্ণতার তারতম্য ঘটে থাকে। তাই অক্ষাংশের ভিত্তিতে গোলীয় পৃথিবীকে প্রায় একই উষ্ণতাযুক্ত কতগুলি বলয়ে ভাগ করা হয়ে থাকে। এই প্রত্যেকটি ভাগকে এক একটি তাপ বলয় বলা হয়ে থাকে বা হিট জোন বলা হয়ে থাকে। সমগ্র পৃথিবীকে 3টি তাপ বলয় বা হিট জোনে ভাগ করা হয়। পৃথিবীর কেন্দ্রে অর্থাৎ মধ্যবর্তী স্থান নিরক্ষরেখা থেকে উভয় দিকে 23.5 ডিগ্রি পর্যন্ত এই অঞ্চলটা হলো উষ্ণমণ্ডল। এখানে সূর্যরশ্মি অধিক লম্বভাবে পতিত হওয়ার জন্য এখানকার উষ্ণতাটা একটু বেশি হয়। এরপরে উভয় গোলার্ধে 23.5 ডিগ্রি থেকে 64.5 ডিগ্রি পর্যন্ত এই অংশে সূর্যরশ্মি একটু তির্যকভাবে পতিত হয়, যার ফলে এখানকার উষ্ণতা একটু কম হয়। তবে অধিক
কম নয় আবার অধিক বেশিও নয়, তাই এটা নাতিশীতোষ্ণ প্রকৃতির হওয়ার জন্য এটা নাতিশীতোষ্ণ মণ্ডল। এরপরে উভয় গোলার্ধে 66.5 ডিগ্রি থেকে একদম মেরু বিন্দু পর্যন্ত অর্থাৎ 90 ডিগ্রি পর্যন্ত এই অংশে সূর্যরশ্মির পতন কোণ খুবই তির্যক হয় এবং মেরুবর্তী অঞ্চলে অনেকাংশে সূর্যরশ্মি পৌঁছায় না বললেই চলে। তার ফলে এখানকার তাপমাত্রা খুবই কম হয় এবং অনেকাংশে এখানকার ভূমিভাগ বরফ আচ্ছাদিত ভাবে অবস্থান করে, তাই এটি হলো হিমমণ্ডল। এবার আমরা গ্রিন হাউস সম্পর্কে জানার চেষ্টা করব। প্রাথমিকভাবে গ্রিন হাউস হলো শীতপ্রধান অঞ্চলে কাঁচ নির্মিত একটি ঘর, যার মধ্যে সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গরূপে প্রবেশ করতে পারে কিন্তু বৃহৎ তরঙ্গরূপে বাইরে বেরিয়ে আসতে পারে না, অর্থাৎ সূর্যের তাপ ওই কাঁচের ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় থেকে যায়, যার ফলে ওই কাঁচের ঘরের মধ্যে তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পায় এবং যার জন্য ওই কাঁচের ঘরের মধ্যে নানা প্রকার শাক সবজি চাষবাস করতে সুবিধা হয়। এবার পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর নিম্ন বায়ুমণ্ডলীয় স্তরে নানা প্রকার গ্রিনহাউস গ্যাসগুলো সূর্য থেকে আগত তাপ শোষণ করে নিয়ে পৃথিবীর গড় উষ্ণতাকে ক্রমশ বৃদ্ধি করে চলেছে। তাই এক্ষেত্রে পৃথিবীর ভূমিকা বা অবস্থানটাও অনেকটা গ্রিনহাউস এর মতো, যেখানে দিনের পর দিন বা সময়ের সাপেক্ষে গড় তাপমাত্রা বৃদ্ধি হয়ে চলেছে। এক্ষেত্রে এই গ্রিনহাউস গ্যাসগুলি হলো কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, জলীয় বাষ্প, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন। এবার এই গ্রিনহাউস গ্যাসগুলোর জন্যে পৃথিবীর যে গড় উষ্ণতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে সেটাকেই বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিকেই বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলো যে ভূমিকা পালন করছে সেগুলো হলো, প্রথমে আসে কার্বন ডাইঅক্সাইড। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে এর পরিমাণ ও ঘনত্ব সবথেকে বেশি। তাপবিদ্যুৎ, কলকারখানা, পরিবহন, গৃহস্থলীর কাজ এগুলো থেকে এই কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়ে থাকে। এরপরে আসে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। এটা বায়ুর উষ্ণায়নের ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের চেয়ে 10,000 গুণ বেশি। এটা রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, রং, বার্নিশ, প্লাস্টিক এই সমস্ত জিনিস থেকে বা এই সমস্ত নির্মাণ শিল্প থেকে নির্গত হয়ে থাকে। এরপরে আসি জলীয় বাষ্প। এটি বায়ুর উষ্ণতা করার ক্ষমতা বা উষ্ণায়ন ক্ষমতা কার্বন ডাইঅক্সাইড থেকে প্রায় 5 গুণ বেশি। জলীয় বাষ্প সাধারণত অগ্নুৎপাত, কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, উদ্ভিদের প্রস্বেদন এই সমস্ত স্থান থেকে নির্গত হয়ে থাকে। এরপরে আসে মিথেন বা CH4। এটি বায়ুর উষ্ণায়ন করার ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের থেকে প্রায় 25 গুণ বেশি। এটি ধানক্ষেত ও জলাভূমি থেকে পশুর মল, কৃষি বর্জ্য পদার্থ, আবর্জনা স্তূপ এই সমস্ত স্থান থেকে নির্গত হয়ে থাকে। এরপরে আসবো নাইট্রাস অক্সাইড। এটি বায়ুমণ্ডলে উষ্ণায়ন করার ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের থেকে 270 গুণ বেশি। এটি জীবাশ্ম জ্বালানির দহন, কলকারখানার ধোঁয়া, মাটিতে জীবাণুর বিক্রিয়া ইত্যাদি থেকে উৎপন্ন হয়ে থাকে। এরপরে যেটা আসবে সেটা হলো ওজোন। এটি বায়ুমণ্ডলের উষ্ণায়ন করার ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের থেকে 10 গুণ বেশি। এটা স্ট্র্যাটোস্ফিয়ারের 15 থেকে 30 কিমি বা 20 থেকে 30 কিমি উচ্চতায় ওজোন গ্যাস সম্মিলিত একটি স্তর, যেটা কিনা সূর্য থেকে আগত সৌর রশ্মি অধিক পরিমাণে শোষিত করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে চলেছে। এবার আমরা বিশ্ব উষ্ণায়নের ফলাফল সম্পর্কে আলোচনা করব। বিশ্ব উষ্ণায়নের ফলাফল অতি ক্ষতিকারক এবং মারাত্মক, যেগুলো হলো পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে জীবজগতের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে। সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে মরুবর্তী অঞ্চলের বরফ দিনের পর দিন অধিক পরিমাণ গলে যাচ্ছে, যার ফলে সমুদ্র জলতলের গড় উচ্চতা দিনের পর দিন
বৃদ্ধি পাচ্ছে, যার ফলে উপকূলবর্তী অঞ্চলের অনেক অংশ যেটা কিনা বিশেষজ্ঞদের মতে একটা নির্দিষ্ট সময়ের পরে জলের তলায় চলে যেতে পারে। এরপরে হলো অধঃক্ষেপণের পরিবর্তন। বিশ্ব উষ্ণায়নের ফলে সারা পৃথিবীব্যাপী বিভিন্ন স্থানে যে বৃষ্টিপাত তার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। কৃষি পদ্ধতির পরিবর্তন, এক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের ফলে তাপমাত্রার বৃদ্ধি এবং বৃষ্টিপাতের পার্থক্যের জন্যে পৃথিবীব্যাপী কৃষি পদ্ধতির পরিবর্তন সাধিত হচ্ছে, অর্থাৎ বিভিন্ন প্রকার কৃষিকার্য নিয়ম অনুসারে বা নির্দিষ্ট পদ্ধতি অনুসারে আর হচ্ছে না। এরপরে যেটা আসবে জীববৈচিত্র্য হ্রাস। পৃথিবীর গড় উষ্ণতা দিনের পর দিন বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে এবং পৃথিবীর তে নানা প্রকার জীবের অস্তিত্ব দিনের পর দিন বিলুপ্ত হতে চলেছে। এরপরে বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় জলবায়ু পরিবর্তনও সাধিত হচ্ছে। এক্ষেত্রে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীব্যাপী যে জলবায়ুর বৈচিত্র্য ছিল সেই বৈচিত্র্য কিন্তু লঙ্ঘিত হচ্ছে, অর্থাৎ ঋতুভেদে বা ঋতুর বৈচিত্র্যগুলো এখন আর সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। এবার আমরা কিছু সংক্ষিপ্ত বিষয় জানার চেষ্টা করব। প্রথমে আসি সমষ্ণ রেখা। সমষ্ণ রেখা হলো পৃথিবীর যে সমস্ত স্থানের গড় উষ্ণতা প্রায় একই রকম সেই সমস্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলা হয়। এই রেখাগুলো মানচিত্রে বাদামি রঙের রেখা দ্বারা প্রদর্শিত হয়ে থাকে। বৈপরীত্য উত্তাপ। নিম্ন বায়ুমণ্ডলীয় স্তরে স্বাভাবিক নিয়মে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। এক্ষেত্রে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়, কিন্তু কখনো কখনো এই উচ্চতা হ্রাস না পেয়ে বৃদ্ধি পেয়ে থাকে, যাকে বৈপরীত্য উত্তাপ বলা হয়। পার্বত্য উপত্যকা অঞ্চলে সন্ধ্যা বা রাতের দিকে অনেক সময় উপত্যকার নিম্নবর্তী অঞ্চল দ্রুত শীতল বা ঠান্ডা হয়ে যায়, সেই তুলনায় উপত্যকার উপরি অংশের বায়ুমণ্ডল একটু উষ্ণ থাকে। তার ফলে এক্ষেত্রে নিম্ন অংশের তুলনায় উচ্চ অংশের উষ্ণতা একটু বেশি হয়, যা বৈপরীত্য উপত্যকার সৃষ্টি করে থাকে। এল নিনো। স্পেনীয় শব্দ এল নিনোর অর্থ দুরন্ত বালক বা শিশুখ্রিস্ট। দক্ষিণ আমেরিকার পেরু ও চিলি উপকূলের অদূরে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের নানা প্রাকৃতিক কারণে 2 থেকে 7 বছর অন্তর ডিসেম্বর মাসে শীতল উত্তরমুখী পেরু স্রোতের পরিবর্তে যে দক্ষিণমুখী অস্থির উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয় এবং বিশ্ব জলবায়ুকে পরিবর্তন করে তাকে এল নিনো বলে। স্পেনীয় শব্দ লা নিনা এর অর্থ হলো ক্ষুদ্র বালিকা। দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েডর উপকূলের অদূরে নিরক্ষীয় পূর্ব প্রশান্ত মহাসাগরের কয়েক বছর অন্তর শীতকালে যে অতি শীতল উত্তরমুখী পেরু বা হাম্বোল্ট সমুদ্র স্রোত সৃষ্টি হয় এবং যা বিশ্ব জলবায়ুকে পরিবর্তন করে তাকে লা নিনা বা লা নিনো বলা হয়। এবার আমি আজকের আলোচনার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন হোম টাস্ক হিসাবে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। এখানে যে 2 নম্বরের প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো পয়েন্ট পয়েন্ট করে সুন্দর করে লিখতে হবে। এখানে যে 3 নম্বরের প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো পয়েন্ট পয়েন্ট করে সুন্দর করে লিখতে হবে এবং যেখানে প্রয়োজন ছবি বা চিত্র দেওয়ার চেষ্টা করতে হবে। এরপর 5 নম্বরের জন্য যে দুটি প্রশ্ন এখানে দেখা যাচ্ছে সেই প্রশ্ন দুটি কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে, অর্থাৎ পয়েন্ট পয়েন্ট আকারে লিখতে হবে এবং উপযুক্ত স্থানে ছবি বা চিত্র দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলেই এই প্রশ্নের উত্তরটা 5-এ 5 পাওয়ার যোগ্য হবে। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো এই কামনা করি।